আমেরিকার ডিলটা এখানে শেখ হাসিনা থাকবে। ভারত চীন মিলে যাচ্ছে, হাসিনা ফেরার পথ তৈরি হচ্ছে। আমি আরেকটা জিনিস বলে রাখি, আগেও বলেছি এখনো বলি, সেটা আমেরিকার সাথেও এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবারও আগের চাইতে বেশি দহরম মহরম হবে, ঠেকায় রাখতে পারবেন না। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এটা যদি ভারত চীন তারা একসাথ হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে তারা কাউন্টার করে, সেক্ষেত্রে শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে কোন দিকে যেতে পারে? ভারত চীন সম্পর্কের যে সাম্প্রতিক যে পরিবর্তন, এখন যে কথাটা উঠে আসছে সেটা হলো চীন ভারত খুব কাছাকাছি চলে আসলে এখানে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের উপর ভারত চীন সম্পর্কের কোনো বাস্তব প্রভাব পড়তে পারে বলে মনে করেন কিনা? ভারত কখনোই শেখ হাসিনাকে বাদ দিয়ে কারোর সাথে চুক্তিতে যাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। ভারত কখনোই এই ভুলটা করবে না, কারণ তারা শুধুমাত্র 18 মাস শেখ হাসিনা নাই, তাতে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যেভাবে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে, তারা ভালো করেই জানে যে এখন যদি আওয়ামী লীগকে 21 বছর বাইরে রাখে, ওটা তো বহুত দূরের কথা। এখন যদি আরো যদি 2+1 মানে 3 বছর বাইরে রাখে, তাহলে ভারতের জন্য বাংলাদেশ একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে। এই ঝুঁকি ভারত নিবে না। ভারত যার সাথেই চুক্তি করুক, ভারত যার সাথে তার স্বার্থ নিয়ে কথা বলুক, সেটা চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সেটা আলাদা কথা। মানে আমেরিকার ডিলটা এখানে শেখ হাসিনা থাকবে। এরা আপনি যেটা বললেন শেখ হাসিনাকে মাইনাস করে ভারত কখনোই এই ঝুঁকি নিবে না। আমি আপনাকে লিখে দিতে পারি, যদি ভারত শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, আগামী 10 বছর পরে ভারতের জন্য এই বাংলাদেশ, এখন তো মোটামুটি ছাইচাপ আগুন আছে, তখন পুরো আগ্নেয়গিরি হয়ে যাবে। সেটা আর আপনি সেটা ভারত মানে নিজেকে আর সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না। কোনো ফায়ার সার্ভিস আগুন নিবাইতে পারে না। এর জন্য তাকে বাংলাদেশ আওয়ামী লীগকে আলাদা রেখে সে কোনো রাষ্ট্রের সাথে চিন্তা ভাবনা করতে পারে না, করবেও না বলে আমার ধারণা। ভারত চীন ও রাশিয়া এক মঞ্চে যাচ্ছে, একজন মন্তব্য করেছেন। আরেকজন মন্তব্য করেছেন ভারত চীন রাশিয়া একজোট হবে মনে হচ্ছে, কারণ আমেরিকা এখানে ঝেঁকে বসলে ভারত চীনের সমস্যা। এই দুটো প্রশ্নকে একসাথে করে যদি মন্তব্য করেন ফরিদ ভাই, উনি ঠিকই বলেছেন, করবেন একই সাথে, ঠিক আছে? হ্যাঁ, ভারত চায়না এবং রাশিয়া, তারা ভারত আর রাশিয়া তো পরীক্ষিত বন্ধু একে অপরের। ভারতের সাথে তার রাশিয়ার সামরিক চুক্তি রয়েছে। এই মুহূর্তে 5000 রাশিয়ান সৈন্য ভারতের ভিতরে অবস্থান করতেছে, তাদের দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি, এবং তারা পরস্পরের পরীক্ষিত বন্ধু। ভারতের যে কোনো বিপদে রাশিয়া দাঁড়িয়েছে, যে কোনো বিপদে। আবার চায়না এখন ভয় পাচ্ছে যে যদি কোনো কারণে, যেটা আমাদের দর্শকেরাই আমাদের কথাগুলো বলে ফেলেছেন, ওগুলো আমাদেরও কথা, আমরাই তো মহাপণ্ডিত এখানে, দর্শকেরাও বোঝা, আমাদের এখানে অনেক বিজ্ঞ দর্শক থাকেন, তাদের সাথে আমরা একমত। এখানে তাদের ভারত রাশিয়া চায়না তাদের নিজের স্বার্থে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। তাদের ভিতরে যে বিরোধ নাই তা বলছি না, ভারত রাশিয়া চায়নার ভিতরেও বিচ্ছিন্ন কিছু বিরোধ রয়েছে। আমি আগেই তো বলেছি, ভারতের গোয়েন্দা সংস্থা, রাশিয়ার গোয়েন্দা সংস্থার রিপোর্টে চায়নাকে 1 নম্বর শত্রু দেখানো হয়েছে। তারপরেও আঞ্চলিক স্বার্থের কল্যাণে, যেমন মনে করেন যে জামালপুর ময়মনসিংহ এক হয়ে যায় নিজেদের স্বার্থে, আপনি রাজশাহীতে যদি পেটান বা ঢাকাতে গিয়ে যদি পেটান, তাহলে তো টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর এক হয়ে যাবে। বিষয়টা এরকম, জামালপুরের সাথে টাঙ্গাইলের বিরোধ আছে, টাঙ্গাইলের সাথে জামালপুরের বিরোধ আছে, আবার টাঙ্গাইল আর জামালপুরের সাথে ময়মনসিংহেরও বিরোধ আছে। কিন্তু যখন আপনি আমাদের ময়মনসিংহ বলে পিটাবেন, তখন তো আমরা সব এক হয়ে যাবো। আমরা তখন ঢাকা দখল করবো, আমরা সব ফালালা টিনের জামালপুর টাঙ্গাইল নেত্রকোনা থেকে আমরা কমলাপুর স্টেশন দখল করবো। এমনি কভার গাড়ির লোকের তো অভ্যাসই আছে, তারা মাঝে মাঝে এসে কমলাপুর স্টেশন দখল করে ফেলে। আমরা তো তখন আমরা আসবো, আমাদের যখন আপনি গুতাবেন, আমাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তো তারাও এরকম মানে আঞ্চলিক স্বার্থে এক হয়ে যাবে। ওরকম ভারত চায়না রাশিয়া ঐক্যবদ্ধ হবে আমেরিকা ঠেকানোর, এটা স্বাভাবিক। আর এটা ঐক্যবদ্ধ হয়ে গেলে এই দেশের, এই উপমহাদেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু সত্য। আবার এই 3 দেশ যদি তারা ভেতরে ভেতরে কোনো ঐক্য করে, এই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পাকিস্তান ভাঙতেছে, ইরানের সাথেও লেগে যাবে। পাকিস্তান ইরানের সাথে লাগার 1 মাসের মধ্যে দেখবেন পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে। তো এই গেমগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। এইখানে চায়না আর বাংলাদেশ সম্পর্ক বলি, বরং শেখ হাসিনা আসলে এখানে ভারতেরও প্রজেক্ট চলে,
এখানে চায়নারও প্রজেক্ট চলে, রাশিয়ারও প্রজেক্ট চলে। মানে ভারতই হচ্ছে, মানে আওয়ামী লীগ সরকারই হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটা প্রকৃত প্ল্যাটফর্ম। মানে আপনি খেয়াল করেন, বিএনপি কে যারা ক্ষমতায় আছে, ব্যবসা হচ্ছে না, লোকাল ব্যবসা হচ্ছে না, আন্তর্জাতিক ব্যবসা, কিছুই হচ্ছে না। তো তাহলে ব্যবসায়ী যদি না চলে, সরকার দিয়ে দেয়, আপনি পানি খাবেন। পোলার আপনি বিয়ে করাইলেন, পোলার বইয়ের বাচ্চা হয় না, তো তার একটা আমরা পোলার হাঙ্গা করাবেন, এটাই স্বাভাবিক মানে আমাদের দেশের প্রেক্ষাপটে। বা মেয়ারে বিয়ে দিলেন, দেখলেন যে জামাই বন্ধা, মানে জানতে পারলেন কোনোভাবে, ওই যত ভালো পাপি থাকে আস্তে করে একদিন মেয়ে সরাই নিয়ে চলে যাবে, যত ভালো জামাই হোক, দেখতে যত সুন্দর থাকুক, এটাই স্বাভাবিক। তো আপনি যে উদ্দেশ্যে এটা করেছেন, যে উদ্দেশ্যে এই দেশে এত কিছু ঘটানো হয়েছে, ব্যবসায়ী যদি না হয়, তাই সরকার দিয়ে আপনি ধুয়ে পানি খাবেন? একমাত্র যেমন এই যে যখন যখন তারেক রহমান থাকবে, এখানে জঙ্গিবাদী সমস্যা থাকবে, ব্যবসা হবে না, তাহলে একসাথে দুইটা সমস্যা। কিন্তু যখন অন্তত শেখ হাসিনা সরকার থাকে, জঙ্গিবাদীরাও ভয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়, তো তাহলে মানুষ তো এটাই যাবে। চায়না দেখবে কি রে ভাই, ভারত শেখ হাসিনা ছিল, আমার ব্যবসা তখন হয়েছে, এখন বাংলাদেশ থাকতে আমার ব্যবসা হয় না, তখন কি করবে? তো সঙ্গতার কারণেই এই তাদের চুক্তি, তিন দেশের ঐক্য হয়, এটা প্রভাব পড়বে বাংলাদেশে। শেখ হাসিনার জন্য কি, এটা শেখ হাসিনার জন্য পজিটিভ হবে। বাংলাদেশ পড়েছে ফাটা বাঁশের চিপায়, হায় আল্লাহ খালেদ। রাশেদ হায়দার ভাই, এটা আপনি কমেন্ট করুন, বাংলাদেশ আসলে কি ফাটা বাঁশের চিপায় পড়েছে? ফরিদ ভাইয়ের অ্যানালাইসিস থেকেই কিছুটা এমনটা বোঝা যাচ্ছে মনে হয়। ফরিদ ভাই বলছিলেন দর্শকরা বুঝে, দর্শকরা আমাদের চেয়ে কম বুঝে না, কম বুঝলে তো আর দর্শকরা এসে এই ধরনের এই কি বলে বক বক শুনতো না। এত রাশেদ হায়দার ভাই, বাংলাদেশ পড়েছে ফাটা বাঁশের চিপায়, হায় আল্লাহ খালেদ, এটা একটু কমেন্ট করবেন 1 কি 2 মিনিট। ঘটনা হয়েছে কি, ওই একটা সঙ্গীত প্রোগ্রাম চলতেছিল, তো শিল্পী উঠছে, উনি খুব নামকরা শিল্পী, পৃথিবীর বিখ্যাত শিল্পী। তো উনি গান শুরু করছেন প্রথমে, যে প্রেমের মরা জলে ডুবে না। ওই সময় ওই জায়গায়, যে জায়গায় প্রোগ্রাম হইতে, ওইখানকার থানার ওসি হে দাঁড়াইছিল, হে শুনলো প্রেমের মরা জলে ডুবে না, হে কোনো কথাবার্তা না কইয়া স্টেজে উইটা শিল্পীরে মাইর। শিল্পী কইতে, কেন মারলেন স্যার, আমি তো ওয়ার্ল্ডের বিখ্যাত শিল্পী। কয়, হারামজাদা, তোর এই প্রেমের মরা কত বড় ডেড বডি, পেট ফাইরা দিলে সব ডেড বডি ডুবে যায়, আর তুই কইছে প্রেমের মরা জলে ডুবে না। কয়, ঠিক আছে স্যার, তাহলে এই গান বাদ, আমি আরেক গান গাই। কয় যে, হ্যাঁ গা। এইবার হে কইলো, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভাই এইবার এই পুলিশ আবার মাইর। কয়, স্যার আবার কেন মারেন স্যার, এইবার তো অন্য গান গাইছি। কয়, হারামজাদা, তোর যদি চাবি ভেঙে যায় তাহলে তালা খুলবো কে রে আলা। বাংলাদেশের অবস্থাটা ঠিক ওই রকম হইছে, এমন প্রেমে পড়ছে ভাই, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, গলার এখানে। ইরান রে যেমন, ওই যে আমেরিকা যেমন মনে করছিল যে ওই রাষ্ট্রপতি তুলে নিয়ে গেছে, দেশ আমার ভেনিজুয়েলা, ইরানে বোমা হামলা করে মনে করছে যে খোমেনি মরে গেলে তো হাদিয়া আয়াতুল্লাহ শেষ। এখন এটা যে ইরান যে গলার কাটা হয়ে গেছে, এইটা বুঝে নাই। ঠিক বাংলাদেশের অবস্থা এটা, কাটা এমন জায়গায় বিচ্ছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, কিছুই করতে পারতেছে না, অপারেশন করেও লাভ হইতো না। সব এখন উপরওয়ালার হাতে, আল্লাহ আল্লাহ করতে থাকেন, দেখেন উনি কি করে, কি দেয়। মানে আপনি যত দৌড়াদৌড়ি করেন, যত ঘরই আপনি লেপেন, আপনার দুয়ারে যদি কালি থাকে, সারা ঘর যতই লেপেন, মানুষ কিন্তু ওইটা দেখবে না। তো আপনি এই যে চাইনা যাইতেছেন, সৌদি আরব যাইতেছেন, দোয়া করি কয়দিন পরে আমেরিকাও যাবেন, আরো দোয়া করি রাশিয়াতেও যান, আরো দোয়া করি আপনি ফ্রান্স, ইউরোপ, এই যে হায়দ্রাবাদ প্রতিবেশীর সাথে দেখা করে, ইউনিসের সাথে দেখা করে আসুক। লন্ডন গেছিল, দরকার লন্ডন আবার যাক, কোনো সমস্যা নেই। লন্ডন অবশ্য যাবে না, কারণ জানে লন্ডন গেলে যদি আবার ফিরে না আসে, ওই ভয় হয়ে যাবে না। তো অন্যান্য সারা দুনিয়া যতই আপনি ঘুরেন, আমাদের জামাল ভুঁইয়া ভাষায় খাঁটি একটা গল্প আছে যে পড়শির সাথে না ফষ্টি খাটে না। আপনি দেখেন না যে বাংলাদেশ এইটুকু একটা রাষ্ট্র, একটা ডিমের সমান, একটা মুরগির ডিমের সমান। ভারত হলো একটা মুরগি, বাংলাদেশ হলো ডিমের সমান, মুরগির ডিম। সে ডিমেই এত জ্বালাইতেছে ভারত কিছু বলতে পারতেছে? এইখানকার হাঁপানি রুগী, এইখানকার যক্ষার রুগী, রিক্সাওয়ালা, লিল্লাঘর মৌলবী, হাড়ুভাঙ্গা মেজর, সব মিলে ভারত দখল করে। ভারত কিছু বলতে পারতেছে? কেন পারতেছে না জানেন? পড়শির সাথে ফষ্টি কাটে না। এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে কি করতো? সোজা করে ফেলাইতো। তো পড়শির সাথে ফষ্টি যদি, বড় প্রতিবেশী যদি ছোট প্রতিবেশীর ফষ্টির সাথে না পারে, তাহলে ছোট প্রতিবেশী বড় প্রতিবেশীর সাথে পারবে। আপনি ওই যে আমার উত্তরটা আপনিই দিয়ে দিয়েছেন আপনার শেষের দিকে, প্রশ্ন শেষের দিকে। আপনি এত বেরেজ বানাবেন, হ্যান করেন গাতেন, আরে ভাই আপনার তো আসল জিনিসই নেই, আপনার তো কাঁচামালই নাই,
আপনার তো পানি নাই, আপনি বাতরা দিবেন, ওই বাতরাই তো আপনার লস। অর্থাৎ আপনি গোডাউন বানায় রাখলেন, আপনার গোডাউনে মাল যাবে না, লাভ কি ভাই? আপনি রাস্তা বানাইলেন, গাড়ি নাই, অথবা গাড়ি বানাইলেন, রাস্তা নাই, লাভ কি? কোনো ফায়দা আছে? আবার পদ্মা ব্যারেজের একনেকে পদ্মা ব্যারেজ পাস হয়ে গেছে, 35,000 কোটি, টোটাল বাজেট হবে 50,000 কোটি প্লাস। যাই হোক, 50,000 কোটি আবার 70,000, বাংলাদেশে তো কোনো বাজেট এখানে থাকবে না। যদি যদি আল্লাহর গজবে এই সরকার আরো 1 বছর টিকে, তাহলে ওই 50,000 জায়গায় 60, 70, 80,000, 1 লাখ কোটি টাকা হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তো ওইটা দেখতেছি না আমি, মানে আসল ঘরের ফসল নাই, ঢেকির ঘরে চান্দুয়া। আপনার নিজের ঘরে খাটের খবর নাই, তাহলে আপনি সেইখানে কি আপনি ব্যারেজ বানাইলেন না কি বানাইলেন? ব্যারেজ ধুয়ে দিয়ে পানি খাবেন আপনি? আপনি একনেককে দেন আর টেকনেককে দেন, কি কাজ মানুষের এই দেশে? আপনি এই যে কেবল একটা লাইভ উদাহরণ শুনলেন, যেখানে তারা কোনোদিন বাংলাদেশি কাপড় ছাড়া দেখে নাই, সেখানে এখন চাইনিজ কাপড়। আপনি রপ্তানি নাই, আপনি কি করে খাবেন? এই দেশটার যদি রপ্তানি না হয়, আপনি আমদানি করবেন, টাকা পাবেন কোথায়? সৌদি আরব ধরে নিলাম, এই পর হাতে পায়ে ধরা পর কিছু নিয়ে আসলো, কয়দিন চলবেন? চলতে পারবেন এইভাবে? একটা টাকা এই দেশে বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ তো নাই, এই ব্যাপারে তো আলাপই নাই। এই দেশে দেশীয় বিনিয়োগ নাই। আপনি আমাকে বলেন, কোন বিএনপির নেতা, কোন আওয়ামী লীগের নেতা, কোন আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত ব্যক্তি এই বাংলাদেশে বিনিয়োগ করেছে, দেশি বিনিয়োগ? আপনি বলেন তো। বরং আমরা দেখলাম বাংলাদেশের একজন অস্ট্রেলিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান, সে 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে মোদির ভারতে। বাংলাদেশে তো 4,000 কোটি টাকা বিনিয়োগ করতে শুনলাম না। তো যেই দেশে না দেশি বিনিয়োগ আছে না বিদেশি বিনিয়োগ আছে, সেখানে মানে বাদ চাঁদ পর্যন্ত নিয়ে যান, আপনি ওই বাদ উঠাইতে 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 আকাশের চাঁদ পর্যন্ত ঠেকান, তাতে কার কি যায় আসে? কার লাভ আছে? লাভের মধ্যে এইটুকু হবে, ওই যে একজন বলেছে যে রেলের কোনো কিছু না করতে 313 কোটি টাকা মায়ের ভোগে চলে গেছে। আরে ভাই, এখনো যে বাংলাদেশের রেল লাইন আছে, এটাই তো আমার কপাল। আর একটু উদাহরণ দেই, বিএনপি ক্ষমতায় আসলে রেল লাইন হাওয়া হয়, আমাদের এলাকা থেকে দেখছি, নিজের চোখে দেখছি এগুলো, রেল লাইনই খাই ফেলে। তো দেখেন, অন্তত কপাল ভালো যে রেল লাইনটা খাই ফেলে নাই। এইটা দেখেন, টাকা খাইছে তো টাকা খাবেই, আর 17 বছর ভোগা নাঙ্গা, আর তো খাবেই। এই এদের খাওয়ার সুযোগ আর ডিসেম্বর পর্যন্ত, যত খাইতে পারে কি করবে? আর না আছে দেশি বিনিয়োগ, না আছে বিদেশি বিনিয়োগ, এখন তো সরকারের টাকাই খাবে, তাছাড়া তোর উপায় নাই, জনগণের টাকাই খাবে, ছাড়া তোর উপায় নাই। তো আপনি যেটা বললেন, এই ব্যারেজ বলেন আর যাই বলেন, বরং ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে আরো শক্ত অ্যাকশনে থাকবে, এখনো তো ভারত কোনো সরাসরি অ্যাকশনে যায় নাই, ভারত তখন এখন তো ইনডাইরেক্ট আসতেছে, তাও ইনডাইরেক্ট কয়টা পদ্ধতি নিয়েছে, সে এখন ব্যস্ত আছে পাকিস্তানকে টুকরা করবে। ভারতের ভিতরে কিছু লোক আছে, ভারত তেরে টিকরো হোঙ্গা ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান দিত, বাংলাদেশের লোক ভারত খায়া ফেলাবে গিলে। তো ওই দিক দিয়ে ভারত আস্তে আস্তে পাকিস্তান, কেউ কেউ গজওয়াতুল হিন্দ করতে চায়, মার্শাল ওইদিকে ভারত গজওয়াতুল পাকিস্তান করে ফেলছে। তো ভারত তো তার ওইদিকে চিন্তা নিয়ে ব্যস্ত আছে। এখন দেখেন আর কিছুদিন যাক, যাওয়ার পরে দেখেন এগুলো চুক্তি আরো করতে বলেন, আরো ঘাঁটি দিতে বলেন, আরো করিডোর দিতে বলেন, আবারও বলি পশ্চির সাথে ফষ্টি খাটবে না। সে আমাদের ভাতেও মারতে পারবে ভারত, পানিতেও মারতে পারবে, পানি দিয়েও মারতে পারবে, পানি না দিয়েও মারতে পারবে। একটা জিনিস মনে রাখেন, ভারতের সাথে ফষ্টি খাটবে না। জি, ধন্যবাদ। ভারতের যে যিনি গৃহমন্ত্রী, তিনি আসলে পশ্চিমবঙ্গে এসে বা চিকেন নেকের এরিয়ায় গিয়ে সেখানে তিনি যে থ্রেটটা করেছেন, এই ভূমি তো কারো বাপের না, অর্থাৎ সোজা কথাই বলছে, তোর বাপের সম্পত্তি এখানে আসবি। বিষয়টা এরকম জামালের ভাষায়, যে তোর বাপের সম্পত্তি পাইছ, আর আমি এইরকম বক্তব্য আর কি, যে আমার বাপের জমি তুই কথা বলবো, এরকম কথা বলছে। তিনি আসলে থ্রেট করেছেন যারা বাংলাদেশের এই মুহূর্তে মুসলেকা সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, তাদেরকে তিনি সরাসরি থ্রেট করেছেন। কারণ বাংলাদেশকে থ্রেট করা তার কিছুই নাই, কারণ তিনি ভারত যখন বাংলাদেশকে থ্রেট করবে, থ্রেটই করবে না, সে সরাসরি তখন তার মতো করে কাজ করে যাবে। কিন্তু ভারত তো বোকা না, সে পথের কচু, পশ্চাৎ দেশে ডলবে না, ওই ঝুঁকি সে নিবে না, ভারত তার মতো কাজ করে যাবে। এই যে দেখেন না, এইখানে বাংলাদেশে আসছিল, কত মচমচায় বাংলাদেশকে গিলে খাবে, কিন্তু পাকিস্তান গিলে খাইতে গিয়ে দেখলো পাকিস্তান ভেঙে যাচ্ছে। তো এইটাই হলো ভারতের খেলা। ভারতের রাজনীতি বড় ওই যে হাডুডু খেলার মতো, যে আপনি একদিকে দেখাবেন, আরেক দিকে গিয়ে ধরবেন, ম্যাজিশিয়ানের মতো, একটা দেখাবে আরেকটা শোনাবে, একটা চাবেন আরেকটা বানাই দিবে, কিন্তু আপনি যা চাবেন তা কিন্তু দিবে না। সে বহু কিছু বানাবে, কিন্তু আপনি যা মনে মনে চান তা কিন্তু না, সে তার মতো করে দেয়। ম্যাজিশিয়ান এত কিছু বানায়, ওটা কিন্তু তার আগে থেকে রেকর্ড করা থাকে, মানে তার কাছে আছে কি কি বানাবে, আপনি চাইলে তো আর দিবে না। তো এরা এই খেলাটা এখানে খেলতেছে। অমিত শাহ এখানে সরাসরি, ভারতের গৃহমন্ত্রী সরাসরি বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং বাংলাদেশের উগ্রবাদী শক্তি এবং বাংলাদেশ সরকারকে যারা পৃষ্ঠপোষকতা করতেছে, তাদের সরাসরি তিনি হুমকি দিয়েছেন, এবং সেই হুমকিটা যাদের কানে পৌঁছা, তাদের কানে পানি চলে গেছে।
পৃথিবীর কোন দেশ ব্যবসা বাণিজ্য যাই করবে করুক, সরকার কি স্বৈরাচার না সরকার ঐরাচার সেটা দেখে না, দেখে যে এই সরকার কতদিন স্টেবল করবে, কতদিন থাকতে পারবে। আপনি যখন দেখেন, আপনি যদি দেখেন যে একটা ব্যাংকে আপনি 10 টাকা রাখবেন, আপনি যদি দেখেন যে এই ব্যাংক কালকেই মনে হয় শালা ফুটে যাবে, আপনি টাকা রাখবেন না। আর আপনি দেখেন যে এই ব্যাংকে কোনো লাভই হয় না, কিন্তু শালা এ মনে হয় আরো 100 বছর বাইচা যাবে, তারে কিন্তু 10 টাকা রাখবেন এখানে। রাইট। সুতরাং ব্যবসা বাণিজ্যটা হয় স্টেবল গভর্নমেন্টের উপরে। যেই ইনভেস্ট করবে সে চিন্তা করে আমার এই লাভ সহ সুদ তুলে আনতে পারবো কিনা। কেউ চায় না যে আমি $2 বিলিয়ন ডাইলা দিলাম আর কালকে আরেক সরকার আইলো আর একদম ওই যে এখন চায়না যেমন বাইজা গেছে পাইকাদের লগে, ওইদিকে নাই বেলুস, এদিকে নাই পিওকে, সব শেষ হয়ে কয় যে হায় হায়। ওই যে একটা আমরা বিহারি থেকে একটা কথা বলতো, বিহারি মানে যারা শিয়া, তাদের বলতাম যে আকে ফাঁসে জান আছে কে হাই হোসেন হাই হোসেন। মানে কাহিনী কি জানো, ওই যে আইসা পয়সা ডাইল্লা যদি ফাইসা জায়গা, তখন তো আর হাই হোসেন করে কোনো লাভ নাই।